ডাকসু নির্বাচনের ভোট গণনায় চরম অব্যবস্থাপনা। ৪১ ঘণ্টা পেরুলেও মেলেনি ফলাফল। ২১টি কেন্দ্রের মধ্যে ১৪টি সম্পন্ন, অস্বাভাবিক বিলম্বে ক্ষোভ। আশঙ্কাজনক হারে অর্থনৈতিক অঞ্চলে কমছে বিদেশি বিনিয়োগ। উদ্যোক্তাদের আস্থাহীনতাই কারণ, মত ব্যবসায়ীদের। বিগত সরকারের সমন্বয়হীন পরিকল্পনাকে দুষছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। যমুনা নদীর ওপর আলাদা রেল সেতু, পুরানো লাইন সরিয়ে প্রশস্ত হচ্ছে সড়ক। ৬ মিটার থেকে বেড়ে হবে ৮ মিটার। স্বস্তির যাত্রার অপেক্ষায় উত্তরবঙ্গবাসী। ২ মাসের ব্যবধানে রাশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প। এবারও কামচাটকায় আঘাত, সুনামি সতর্কতা জারি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। এবং এশিয়া কাপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ে আত্মবিশ্বাসী টাইগার্স। লঙ্কানদের হারিয়ে সুপার 4-এর পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ৪১ ঘণ্টা পরও শেষ হয়নি ডাকসু নির্বাচনের ভোট গণনা। ২১টি কেন্দ্রের মধ্যে ১৪টির ভোট গণনা শেষ হয়েছে। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ, তুষার আহমেদ ইমন এবং মুজাফফর হোসেন জয়। সরাসরি শুরুতেই যাচ্ছি শাকিরের কাছে। ডাকসু হল সংসদ নির্বাচনের ৪০ ঘন্টারও বেশি সময় পার হয়ে গেলেও এখনও কিন্তু চূড়ান্ত যে ফলাফল সেটির কিন্তু দেখা মেলেনি। আমরা সবশেষ যতটুকু জানতে পেরেছি, কেন্দ্রীয় সংসদের যে ১৫টি হল, সেই ১৫টি হলের ফলাফল তারা এখন পর্যন্ত তৈরি করতে পেরেছেন। নির্বাচন কমিশনের থেকে, কার্যালয় থেকে কিন্তু এমনটি জানানো হয়েছে। পাশাপাশি যদি বলতে যাই, এখনও কিন্তু ফলাফল তৈরির যে কার্যক্রম, অর্থাৎ যে ভোট গণনার যেটি কার্যক্রম, সেটি কিন্তু চলছে। আরও ৬টি হলের ভোট গণনার পর চূড়ান্তভাবে আসলে কেন্দ্রীয় সংসদের যে ভোট গণনার কাজ সেটি শেষ হবে। যদি একটু জানিয়ে রাখতে চাই, ১১ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর কিন্তু ছাত্রদলের বর্জন, পাশাপাশি আরও বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের বর্জনের পর কিন্তু এই নির্বাচন নিয়ে নানা ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই যে এইখানে একজন শিক্ষিকার সহকারী অধ্যাপকের মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটে এবং নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে শিক্ষকরা এখনও পর্যন্ত তাদের যে ফলাফল তৈরির কাজ সেটি করছেন। তারা আশা করছেন সন্ধ্যার আগেই, অর্থাৎ দুপুরের পরপরই হয়তো ফলাফল যেটি সেটি তুলে ধরতে পারবেন। আর যদি বলতে চাই যে ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের জন্য শিক্ষার্থীরা যেভাবে ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, পাশাপাশি কিন্তু অন্যান্য যে অংশীজনরা রয়েছেন এই নির্বাচনের সঙ্গে, তারাও কিন্তু এই ফলাফল যেটি সেটির জন্য তারাও অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমাদের সহকর্মীরাও কিন্তু এই নির্বাচনের ফলাফল সংগ্রহ করছেন। আমরা চলে যেতে চাই সহকর্মী তুষার আহমেদ ইমনের কাছে। প্রায় ৪১ ঘন্টা পার হয়ে গেলেও এখনও কিন্তু ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ করতে পারেনি প্রশাসন। শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলেই, এমনকি প্রার্থীরাও কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এ নিয়ে। এবং ওএমআর পদ্ধতির পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণে এতটা দেরি হচ্ছে বলে সবাই বলছেন। এবং সর্বশেষ যে তথ্য আমরা জানতে পেরেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ১৪টি হলের ভোট গণনা এরই মধ্যে শেষ হয়েছে। বাকি ৭টি হলের ভোট গণনার কাজ কিন্তু চলমান রয়েছে। তবে হল সংসদের ২১টি হলের সবকটির কিন্তু ভোট গণনার কাজ এরই মধ্যে শেষ করা হয়েছে এবং ফলাফলও প্রস্তুত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ভেতরে যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে স্বতন্ত্র এবং ছাত্র শিবিরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশি হচ্ছে, তবে একচ্ছত্র বিজয়ের দিকেও নির্বাচনী ফলাফল হেলে যেতে পারে বলে তারা জানিয়েছেন। একটু বলে রাখি, গত বৃহস্পতিবার সকাল ৯টায় কিন্তু একযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৫টা পর্যন্ত সেটি চলে। সেই হিসেবে প্রায় ৪১ ঘন্টা পার হয়ে গেছে। পুরো ক্যাম্পাস জুড়েই শিক্ষার্থী এবং প্রার্থীদের প্রশ্ন যে মাত্র ১২,০০০ ভোটারের ভোট গণনার কাজে এত বিলম্ব কেন। তবে প্রশাসনের কেউ কেউ আমাদেরকে জানিয়েছেন যে আজ দুপুর ১২টার মধ্যে ফল ঘোষণা হতে পারে এবং তারা এর আগে কিন্তু গত রাতে অব্যবস্থাপনার কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের একজন কমিশনার কিন্তু পদত্যাগ করেছেন। তবে সবাই আশা করছেন যে আজ দুপুর 12টার মধ্যে ফলাফল প্রকাশ করা হতে পারে। ডাকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন যাচ্ছি সহকর্মী জয়ের কাছে তার সর্বশেষ তথ্য জানতে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো নির্বাচন গণনার কাজ, নির্বাচনের যে ভোট গ্রহণ হয়েছে তার ব্যালট পেপার গণনার কাজ চলছে। দর্শকদের জানিয়ে রাখতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত 11ই সেপ্টেম্বর নির্বাচন শেষ হয়েছে এবং নির্বাচন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত চলার কথা থাকলেও সেই নির্বাচন পরিচালিত হয়েছে মোট কথা রাত 9টা পর্যন্ত। এখানেও যেমন বিশৃঙ্খলা ছিল, একই সাথে কিন্তু নির্বাচন ফলাফল গণনার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 11 তারিখে বলা হয়েছিল যে 11 তারিখ মধ্যরাত্রে কিন্তু ফলাফল ঘোষণা করা হয়ে যেতে পারে, কিন্তু সেখানে 11 তারিখ গড়িয়ে মধ্যরাত তো নয়ই, 12 তারিখ সকালেও নির্বাচনের ফলাফল পাওয়া যায়নি। কথা হয়েছিল 12 তারিখ থেকে 12 তারিখ দুপুরে হয়তো নির্বাচনের ফলাফল নির্বাচন কমিশন ঘোষণা করবেন, কিন্তু সেটিও সম্ভব হয়নি। 12 তারিখ শেষ হয়ে 12 তারিখের সন্ধ্যায় নির্বাচন ফলাফল ঘোষণা করার কথা থাকলেও তারপর নির্বাচন কমিশন সেটি করতে পারেনি। আজকে 13 তারিখ সকালের মধ্যে নির্বাচনের ফলাফল হাতে পাওয়ার কথা, সেখানে নির্বাচন কমিশন বলছে ইতিমধ্যেই তারা কেন্দ্রীয় হল যে সংসদ ছিল সেই হল সংসদের 21টি কেন্দ্রের ফলাফল তারা ইতিমধ্যে গণনা করে ফেলেছেন এবং কেন্দ্রীয় সংসদের মোট 15টি তারা গণনা করেছেন বলে, হলের ফলাফল গণনা করেছেন বলে আমরা জানতে পেরেছি। হাতে রয়েছে আরও 5টি কেন্দ্র, ফলে বোঝা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই আজকে দুপুরে তো নয়ই, সন্ধ্যার মধ্যে হয়তোবা নির্বাচনের ফলাফল আমরা হাতে পেতে পারি বা নির্বাচন কমিশন ঘোষণা করতে পারেন। তো এই নিয়ে কিন্তু বিভিন্ন তিক্ততা, বিরক্ততা এবং অস্বস্তিকর একটি পরিস্থিতির মধ্যে সময় পার করছে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে শিক্ষার্থী এবং যারা হচ্ছে এই নির্বাচনে অংশগ্রহণ করছে তারা। নির্বাচনে যারা অংশগ্রহণ করছে এবং সাধারণ শিক্ষার্থীরা বলছে যে এটি তো জাতীয় কোনো নির্বাচন নয়, যার কারণে এত দীর্ঘ সময় লাগতে পারে। মাত্র 8,000 ভোটারের এই ফলাফল ঘোষণা করার এত দীর্ঘ সময় তারা অত্যন্তভাবে ক্ষুণ্ণ হয়েছেন এবং তারা আস্তে আস্তে এই বিষয় নিয়ে খুব বাড়ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। জাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এদিকে একদিন আগে শেষ হয়েছে ভোট গ্রহণ, হাতে হাতে এখনো চলছে গণনা। বলছি ঘটনাবহুল জাকসু নির্বাচনের কথা। ঘন্টার পর ঘন্টা বিরামহীন দায়িত্ব পালন করে যাচ্ছেন সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনী সহ দায়িত্বরতরা। চরম অব্যবস্থাপনায় ফলাফলের অপেক্ষা যেন শেষেই হচ্ছে না শিক্ষার্থীদের। বিস্তারিত জানবো স্বপন আহমেদের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় হযবরল অবস্থা। অস্বাভাবিক বিলম্বে 33 বছরের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। অপেক্ষার সঙ্গী হয়েছেন গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। জাকসুর মতো দেশের যে কোনো ঘটনায় ছুটে যান সংবাদকর্মী, পুলিশ, র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ভোট গ্রহণের শুরু থেকে এখন পর্যন্ত তথ্য সংগ্রহে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। চরম অব্যবস্থাপনার সত্ত্বেও পিছপা হয়নি কেউ। জাকসু ও হল সংসদ নির্বাচনের তৃতীয় দিনে পড়েছে ভোট গণনার কার্যক্রম। এখনো ফলাফল প্রকাশ করতে পারেননি নির্বাচন কমিশন। ফলাফল সহ প্রতি মুহূর্তের নানা খবরাখবর জানাতে গণনা কক্ষের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন সংবাদকর্মীরা। ফলাফল প্রকাশে বিলম্ব হয় ক্ষোভ ও আক্ষেপের সুর তাদের কণ্ঠেও। এত লম্বা সময় এবং এত অল্প ভোট, মানে যেটা একটা বলা যায় খুবই সংখ্যাটা অল্প, সেইটা আসলে এত দীর্ঘ সময় লাগাটা আমার কাছে বিরক্তির। আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সংবাদকর্মীরা তো আছেনই, হ্যাঁ, কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও অনেকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছেন। তারা আসলে জানতেন না যে এত সময় এখানে থাকতে হবে। শারীরিক সক্ষমতা, মানসিকভাবে নেয়ার একটা বিষয় এবং সব শেষে মিলিয়ে হচ্ছে আসলে কাজের প্রতি একাগ্রতা। তেমনই শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে একই অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও। দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর ক্লান্তির ছাপ তাদের চোখে মুখে। 25-এ এসেও যদি আমরা অ্যানালগ পদ্ধতিতে ভোট গ্রহণ করি, এটা কিন্তু আমাদের জন্য একটা ব্যর্থতা। সময়ের জিনিস সময় না হলে তো আসলে ওই আমেজটা পাওয়া যায় না। আমরা এত দীর্ঘ সময় যাচ্ছি না, আমাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল, আমাদের একটা উৎসব করার ইচ্ছে ছিল, সেই ইচ্ছে ইতিমধ্যে মরে গেছে। একই অবস্থা ভোট গণনার কাজে সংশ্লিষ্টদেরও। একদিকে হাতে ভোট গণনা, অপরদিকে লোকবল কম থাকায় বিশ্রামহীনভাবে চলছে কাজ। সিনেট ভবন, বটতলা সহ পুরো ক্যাম্পাসেই এলইডির সামনে রাত কাটিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। অপেক্ষা চূড়ান্ত ফলাফলের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্বপন আহমেদ, সময় সংবাদ। জাকসু নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন কিন্তু শেষ মুহূর্তে নানা কারণে আর নির্বাচন করতে ইচ্ছুক নয়, তারা আজ নির্বাচন কমিশন বরাবর তাদের যে মনোনয়নপত্র প্রত্যাহার সেটির আবেদন জমা দিবেন এবং নির্বাচন কমিশন আজ সেই আবেদনগুলো নেবেন এবং সব মিলিয়ে আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর আগামীকাল থেকে শুরু হবে প্রচারণা। এবং রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমেজ, ভোটের যে আমেজ, নির্বাচনী যে আমেজ সেটি বইছে এবং যারা প্রার্থীরা রয়েছেন তারা তাদের যে নির্বাচন করার ইচ্ছে সেটি যেমন পোষণ করছেন, তেমনি যারা ভোটাররা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। আগামীকাল থেকে যেহেতু প্রচারণা শুরু হবে সেই প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে এখন পর্যন্ত রাকসু নির্বাচন কমিশন যে হল সংসদের ভোট রয়েছে সেই ভোটার যে প্রার্থী যাচাই বাছাইয়ের তালিকা কতজন প্রার্থী এখন পর্যন্ত রয়েছেন সেই হিসেব কিন্তু দিতে পারেননি এবং সেটিকে কেন্দ্র করে যারা প্রার্থী রয়েছেন, ভোটার রয়েছেন, তাদের মধ্যে কিছুটা সংশয় রয়েছেন। তারা বারবার উদাহরণ দিয়ে বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অব্যবস্থাপনার চিত্র দেখেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়েও অব্যবস্থাপনার চিত্র এখন পর্যন্ত কম নাই। তারা বলছেন যে 6বার তফসিল পুনর্বিন্যাস হয়েছে, 2বার নির্বাচন পিছিয়েছে এবং এখন পর্যন্ত যে প্রার্থীদের তালিকা সেটি তারা ঠিক পর্যন্ত দিতে পারেনি। আপনাকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 320 জন এবং হল সংসদ নির্বাচনে 603 জন তারা এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আগামীকাল চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি আসলে প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এদিকে আগামী 12ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। ভোট সামনে রেখে চলছে প্রস্তুতি। এরই মধ্যে চূড়ান্ত হওয়ার পথে ভোটার তালিকা ও আচরণবিধি। ভোট গ্রহণের স্বচ্ছতা নিশ্চিতে 14টি এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে কার্যক্রম। বিস্তারিত তারিফ রহমানের রিপোর্টে। দেয়ালে চলছে রঙের কাজ, গোছানো হচ্ছে কক্ষগুলো। এভাবেই নতুন রূপ পাচ্ছে জোবরা ভাতের হোটেল খ্যাত চাকসু ভবন। 3 যুগ পর হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এই কর্মযজ্ঞ ঘিরে ব্যস্ত সময় পার করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংসদের মাধ্যমে ন্যায্য অধিকার আদায় করা সম্ভব হলে মনে করছেন শিক্ষার্থীরা। আমাদের সাধারণ শিক্ষার্থীদের পছন্দের প্রার্থীদেরকে আমরা বাছাই করে সেটি প্রকাশ করব। ক্যাম্পাসে এত আমেজ, সবাই ভালো কাজ করার চেষ্টা করছে এবং একই সাথে প্রশাসনও নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছে শিক্ষার্থীদের সাথে বসে কথা বলে। ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের তাদের ন্যায্য অধিকার ও তাদের প্রত্যেক দাবি দেওয়া আদায় হবে। রোববার থেকে শুরু হবে মনোনয়ন ফর্ম বিতরণ, যা চলবে মঙ্গলবার পর্যন্ত। বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। প্রার্থীদের করতে হবে ডোপ টেস্ট। ফলাফল পজিটিভ হলে বাতিল হবে প্রার্থিতা, তবে থাকবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ। বোর্ডের স্বচ্ছতা নিশ্চিতকরণে থাকবে এলইডি স্ক্রিনের ব্যবস্থা। নির্বাচনের কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে বিশ্ববিদ্যালয় অনুষদগুলোকে। এদিকে বিশ্ববিদ্যালয় অভ্যন্তর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ছাত্র সংগঠনগুলো। তাদের দাবি, কোনো রাজনৈতিক দল যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে প্রশাসনকে। শিক্ষার্থীরা যে কথাগুলো এই নির্বাচন কমিশনকে বলতে চেয়েছিল এটা ওরা ততটুকু গুরুত্ব দেয় নাই, যার জন্য শিক্ষার্থীরা অনেকেই এই প্রশাসনের মতবিনিময় সভা বয়কট করে বেরিয়ে আসে। যত ওয়ে আছে সকল ওয়ে যেন এখানে ব্যবহার করে, যে নির্বাচন যেন শেষ পর্যন্ত যেন নিরপেক্ষ হয়। ক্যাম্পাসে অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে, প্রশাসন এটা কিন্তু সুষ্ঠু বিহিত করতে পারে নাই, তো সেই জায়গা থেকে আমাদের সংখ্যা এখনো আছে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে নির্ধারিত তারিখে শান্তিপূর্ণ পরিবেশে চাকসু নির্বাচনে আয়োজনে সব ধরনের প্রস্তুতি চলছে। আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের স্কেজুয়াল যেন ঠিক থাকে, যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ পারবো। 1990 সালের পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ব্যাপক পরিকল্পনার পরও দেশের অর্থনৈতিক অঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে বিদেশি বিনিয়োগ। বিপরীতে বাড়ছে বিনিয়োগ তুলে নেয়ার প্রবণতা। এমন চিত্র বাংলাদেশ ব্যাংকের তথ্যে। একে গ্যাস বিদ্যুৎ সহ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে না পারার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। কারণ হিসেবে শেখ হাসিনা সরকারের সমন্বয়হীন বিনিয়োগ পরিকল্পনাকে দায়ী করছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান। MS আরিফিনের রিপোর্ট। লাখ লাখ মানুষের কর্মসংস্থান আর বিদেশি বিনিয়োগ টানতে দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার যে মহাকর্মযজ্ঞ হাতে নিয়েছিল শেখ হাসিনা সরকার, অর্থনীতিতে তা তেমন ইতিবাচক ভূমিকা রাখতে পারছে না। এমনই চিত্র মিলেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে।
গেল মার্চ প্রান্তিকে অর্থনৈতিক অঞ্চলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই এসেছে $1,00,000 গেল বছরের অক্টোবর ডিসেম্বরের তুলনায় যা 93.46% কম। বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল গত অর্থ বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকেও 83.11% কমেছে এফডিআই। বিপরীতে বেড়েছে বিনিয়োগ তুলে নেয়ার প্রবণতা। রাস্তাঘাট, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, গ্যাস ইনফ্রাস্ট্রাকচার কিংবা ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচার, এই জিনিসগুলোর সম্প্রসারণটা এখনও আসলে সব জায়গায় হয়নি। তো এখনও সাইন আপ করলে ধরেন কিছুদিন পরে হবে, এরকম একটা ব্যাপারে, এরকম একটা স্টেটাসে আমরা আছি। এ অবস্থায় বিদেশি বিনিয়োগ আনতে দেশি উদ্যোক্তাদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। ঋণ প্রবাহ যদি দেখেন, এটা কিন্তু প্রবৃদ্ধি যেটা, এটা কিন্তু বিগত বোধহয় 20-22 বছরের মধ্যে সবচেয়ে কম। বেসরকারি খাতে ঋণের কোনো চাহিদাই নেই যাদের খুব একটা, কারণ তারা বিনিয়োগ করতে বা কাঁচামাল ব্যবহার করতে, উৎপাদন বৃদ্ধি করতে তাদের যে পরিবেশ দরকার সেই পরিবেশটা তারা পাচ্ছে না। সরকারি বেসরকারি সব বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে এবং প্রয়োজনে প্রাইভেট সেক্টরের যে পার্টিসিপেশন এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তো সেটা আর একটু এনকারেজ করতে হবে। আস্থা অর্জনের পথেই হাঁটছে সরকার, তাই 100 অর্থনৈতিক অঞ্চল থেকে সরে 5টিকে বিনিয়োগ বান্ধব করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তবে তা সময় সাপেক্ষ বলে জানান বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান। অর্থনৈতিক অঞ্চল নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলেছি অনেক বছর ধরে। সরকারের তো একটা ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটির বাইরে আপনি যদি একটা আরও বড় কোনো প্রজেক্ট হাতে নিয়ে নেন যেটা আপনি এক্সিকিউট করতে পারবেন না, তখন ওই প্রজেক্টটার টাইম লাইন ড্র্যাগ করতে থাকে, তাহলে আর আপনি অর্থনৈতিক অঞ্চলে কীভাবে ইনভেস্টমেন্ট দেখবেন। সো আই থিঙ্ক দের ইজ আ লং ওয়ে টু গো ফর আস। বাংলাদেশ ব্যাংকের তথ্য শুধু অর্থনৈতিক অঞ্চল নয়, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডেও গেল মার্চ প্রান্তিকে বিদেশি বিনিয়োগ কমেছে 19.59%। বিপরীতে পরিকল্পিত অঞ্চলের বাইরে বাড়ছে এফডিআই। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 2 জনের। এ সময় আহত হয়েছেন অন্তত 10 জন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সংস্কার কাজ চলায় সকালে উল্টো পথ দিয়ে ঢাকা যাচ্ছিল শ্যামলী বাংলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস। পথে ভালুকার ভরাডোবা এলাকায় বিপরীত দিক থেকে আসা আয়ান পরিবহনের সঙ্গে হয় মুখোমুখি সংঘর্ষ। এতে ঘটনাস্থলেই মারা যান 2 জন, আহত হন অন্তত 10 যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে ও আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়। এই ঘটনায় বাস দুটি জব্দ করা হলেও পলাতক রয়েছে চালক। স্বস্তির যাত্রার অপেক্ষায় উত্তরবঙ্গবাসী। যমুনা নদীর ওপর আলাদা রেল সেতু হওয়ায় অপেক্ষার অবসান হতে যাচ্ছে। পুরনো লাইন সরিয়ে সম্প্রসারণ করা হবে সেতুর সড়ক পথের অংশ। এতে প্রস্থ 6.3 মিটার থেকে বেড়ে হবে 8 মিটার। ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে পরামর্শক, কাজ শুরু হবে শীঘ্রই। যমুনা সেতু ঘুরে এসে মনির হুসাইনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহজাহান খান এবং নুরুল ইসলাম। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক এই লাইনেই চলাচল করত উত্তরবঙ্গগামী ট্রেন, কিন্তু ঠিক পাশেই যমুনা রেল সেতু হওয়ার পর এখন অকেজো এই লাইন। আর এতে এই অংশকে কাজে লাগিয়ে যমুনা সেতুর সড়ক পথ সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ। আর এতে এই 6.3 মিটারের এই সড়ক পথ হবে প্রায় 8 মিটারের। ফলে এই অংশের যে যানবাহনগুলো আছে সেগুলো নির্বিঘ্নেই চলাচল করতে পারবে বলে আশা করা যাচ্ছে। সেতুর এই প্রস্থতা নিয়ে যে প্রত্যাশা, সেটির গুরুত্ব বুঝতে হলে ফিরে যেতে হবে 2 দশক আগে। উত্তরবঙ্গবাসীর স্বপ্ন পূরণে যমুনা সেতুর ওপর এই 4 লেনের সেতু চালু হয় 1998 সালে। সড়ক সেতু চালুর শুরুতে রেল চলাচলের ব্যবস্থা না থাকলেও পরবর্তীতে চাহিদার আলোকে নকশা বদলে সেতুর একপাশেই বসানো হয় রেল লাইন। এতে সংকুচিত হয়ে যায় সড়ক পথ। তবে সে সময় সড়কের পাশাপাশি উপকৃত হন রেলপথের যাত্রীরাও। পরের 2 দশকে সড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। ফলে সেতুর দুপাশেই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট আর ভোগান্তি। ঈদের সময় এই দুর্ভোগ হয় অসহনীয়। শুধু যানজটই নয়, প্রস্থতা কম থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও। সম্প্রতি এই রেললাইন অপসারণের মাধ্যমে এ পথের যাত্রীদের মাঝে মিলছে স্বস্তির যাত্রার ইঙ্গিত। এখান থেকে যখন 2টা গাড়ি ক্রস করি, পাশাপাশি ওভারটেক করি, তখন শান্তিম জায়গা থাকে একদম সামান্য, মানে যদি এদিকে তো এদিক হয় শেষ। যখন এটা একটু চওড়া হবে, বড় হবে, তখন
ইজিলি পাস হতে পারবে। রেল লাইন সোজা আছে, এই কারণে যদি আমাদের বড় হয় তাহলে আমাদের গাড়ি ঘোড়া দুপাকে সামান সমান একটু সোজা হবে, ভালো হবে। সেতু বিভাগ বলছে প্রতিদিন গড়ে যমুনা সেতুতে যাতায়াত করে 20 থেকে 22,000 গাড়ি। আর বর্তমানে সেতু আন্তর্জাতিক মানের না হওয়ায় চাপ সামলাতে হিমশিম খেতে হয়। তাই রেল লাইন সরিয়ে সড়ক সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে এতে প্রশ্ন ওঠে সেতুর সক্ষমতা নিয়ে। যদিও সেতু বিভাগের প্রধান প্রকৌশলী বলছেন অবকাঠামোগত দিক থেকে ফিট আছে যমুনা সেতু। আর সেতু সংস্কারে ট্রাফিক ম্যানেজমেন্টকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই কর্মকর্তা। এতে নিশ্চিতভাবেই যান চলাচলে আরও গতিশীলতা আসবে এবং পাশাপাশি যখন যানবাহনের চাপ থাকে ওই সময় আমাদের ট্রাফিক ব্যবস্থাপনাটা আরও সহজতর হবে। ট্রাফিক দিক থেকে স্ট্রাকচারালি ফিট আছে। এর বিয়ারিংগুলো একটু পুরানো হয়ে গেছিলো বা কিছু ড্যামেজ হয়েছিল, আমরা সেটা রিপ্লেসমেন্ট করার জন্য টেন্ডার করে কন্ট্রাক্টর নিয়োগ করছি। যমুনা সেতুর সড়কপথ সম্প্রসারণে ইতোমধ্যে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে বলে জানান সেতু বিভাগের সচিব। বলেন তাদের পরামর্শ অনুযায়ী করা হবে সেতুর সড়ক প্রশস্তের কাজ। সব প্রক্রিয়া শেষ করে দ্রুতই এই কাজ সম্পন্ন করতে চায় সেতু কর্তৃপক্ষ। আমাদের ভেন্ডর ও কনসালটেন্ট চূড়ান্ত হয়েছে, ওনারা যেভাবে পরামর্শ দেবেন সেভাবে আমরা এটাকে মূল সেতুর সাথে সংযোগ করে প্রশস্ততাটা বাড়িয়ে স্ট্যান্ডার্ড 4 লেন যাকে আমরা বলি সেটা আমরা করব। যেহেতু জিনিসটা একটু কারিগরি বিষয়, টেকনিক্যাল, আমাদের থাকবে যথাসম্ভব কম সময়ের মধ্যে যদি আমরা পাই তাহলে কাজটা করতে আমরা এগিয়ে যেতে পারবো। বাট তাড়াহুড়ো করে যাতে ওর কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে না হয় সেটা আমাদের বিবেচনা। প্রতিনিয়ত যে পরিমাণ চাপ বাড়ছে যমুনা সেতুতে, সেক্ষেত্রে আগামী 10-15 বছরের মধ্যে বিকল্প সেতুর প্রয়োজন পড়বে বলে জানান সংশ্লিষ্টরা। যমুনা সেতু থেকে মনির হোসাইন, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। গোয়েন্দা নজরদারিতে 64 নটিক্যাল মাইল জলসীমায় দস্যুতা শূন্যের কোটায়। সিসিটিভির আওতায় চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর, জাহাজ থেকে ভুল ফোন কল প্রতিরোধের তাগিদ। দুর্গাপূজা সামনে রেখে বাংলাদেশ থেকে স্বর্ণের পাচার বেড়েছে ভারতে। বিনিময়ে আসছে মাদকের চালান, এমন তথ্যই দিচ্ছে সীমান্ত সূত্রগুলো। স্থানীয়দের দাবি, বিজিবির হাতে আটক হচ্ছে পাচার হতে যাওয়া স্বর্ণের সামান্য অংশ। ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে মূল হোতা। এই অবস্থায় সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। আর কয়দিন বাদেই দুর্গাপূজা। সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবকে সামনে রেখে প্রতিবেশী দেশ ভারতে ব্যাপকভাবে বাড়ে স্বর্ণালংকারের চাহিদা, যা মেটাতে বাড়ে বাংলাদেশ থেকে স্বর্ণের পাচার। এমন দাবি করে সীমান্ত সূত্রগুলো বলছে, প্রথমে দুবাই, মালয়েশিয়া, আফ্রিকা, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে বিমানে আসে স্বর্ণের চালান। পরে ঢাকা থেকে ট্রেন বা বাসে করে একটি গ্রুপ তা নিয়ে আসে যশোরে। হাত বদল হয়ে চলে যায় চৌগাছা, বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তে। সেখানে নির্ধারিত স্থানে আসার পর পৌঁছে যায় ভারতীয় এজেন্টদের হাতে। একই চক্রের হাতে দেশে ঢুকছে মাদকের চালান। চোরাচালান হচ্ছে স্বর্ণ বা মাদক দ্রব্য, এতে কিন্তু আমাদের বাণিজ্যিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়ছে। বাংলাদেশ থেকে স্বর্ণ যাচ্ছে ভারতে এবং ভারত থেকে স্বর্ণের বিনিময়ে আসছে বাংলাদেশে বিভিন্ন রকমের মাদক দ্রব্য। সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণ পাচারকারী এবং স্বর্ণ আটক করলেও যারা মূল হোতা গডফাদার স্বর্ণ ব্যবসায়ী তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকছে। এগুলো আরো কড়াকড়ি করতে হবে এবং এই বৈধ পথ দিয়ে যেসব পাসপোর্ট যাত্রীরা যাচ্ছে আরো কড়াকড়ি হবে, তাদেরকে চেকিং করতে হবে। বিজেপির তথ্য, চলতি বছর ভারতে পাচারকালে 15 কেজি 504 গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে এই সীমান্তরক্ষী বাহিনীর 49 ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় বহনকারী কয়েকজনকে আটক করতে পারলেও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে মূল হোতারা। তাদের ধরতে বাড়ানো হয়েছে তৎপরতা। যাদেরকে আমরা ইনিশিয়ালি ধরছি তাদেরকে আমরা থানা হাজতে দেওয়ার পরে পরবর্তী তদন্ত কার্যক্রমের মাধ্যমে তাদের পিছনে যারা আছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। বিজিবি জানিয়েছে, চলতি বছর ভারতে পাচারকালে তাদের হাতে আটক হওয়া স্বর্ণের বাজার মূল্য 23,16,38,253 টাকা। সময় সংবাদ, বেনাপোল। দেখছেন সময় সংবাদ। নিরাপত্তা টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়িয়ে 64 নটিক্যাল মাইল জলসীমায় জলদস্যুতা শূন্যের কোটায় নামিয়ে এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে বহির্নোঙরের বিশাল একটি অংশ। অবশ্য আন্তর্জাতিক সংস্থা রিক্যাপ চলতি বছর 2টি অঘটনের তথ্য দিলেও অনুসন্ধান শেষে তার কোনো সত্যতা পায়নি বলে দাবি বন্দরের। স্বাক্ষর টুকুর ক্যামেরায় দেখব কমলদের রিপোর্ট।
চট্টগ্রাম বন্দর ভবনে বসেই বহির্নোঙরের আলফা, ব্রেভো এবং চার্লিংকের যে অবস্থানরত পণ্য বোঝাই মার্চেন্ট শিপ কর্ণফুলী নদীর মোহনা হয়ে বন্দর চ্যানেল এবং আশপাশের নৌ অঞ্চলের মাছ ধরার নৌকা থাকছে নজরদারির মধ্যে। মূলত মার্চেন্ট শিপ থেকে রশি কিংবা ছোটখাটো পণ্য চুরির চেষ্টার অভিযোগ থাকায় এই আধুনিক নজরদারির ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যে সমস্ত ক্ষেত্রে আমাদের সন্দেহ হয় আমরা আইন প্রয়োগকারী সংস্থা অর্থাৎ বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী অথবা পুলিশ আমরা যোগাযোগ করে আমরা আইন প্রয়োগ করার ব্যবস্থা করি। চট্টগ্রাম বন্দরের জলসীমা একদিকে মিরেশ্বরায়, অন্যদিকে মাতার বাড়ি, আর তা পৌঁছেছে 64 নটিক্যাল মাইলে। বিশাল এই জলসীমায় 4000-এর বেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা সত্যি দুরূহ। রিকেপের তথ্য অনুযায়ী চলতি বছর এশিয়ার বিভিন্ন নৌ অঞ্চলে 95টি দস্যুতার মধ্যে বাংলাদেশের জলসীমায় 2টি মার্চেন্ট শিপে অঘটনের চেষ্টা হয়েছে। বন্দরের দাবি, অঘটনের অভিযোগ ওঠার পরপরই বন্দরের নিরাপত্তা বিভাগ অনুসন্ধানে নেমে তার কোনো সত্যতা পায়নি। আমাদের গত বছর যদি চিন্তা করেন কোনো রকম কোনো ইনসিডেন্ট নাই এখানে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কিংবা জাহাজের কোনো সংশ্লিষ্টতা নাই। 2010 সাল থেকে পরপর 3 বছর মার্চেন্ট শিপে দস্যুতা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরকে এক প্রকার কালো তালিকাভুক্ত করেছিল রিক্যাপ। পরবর্তী বছরগুলিতে পরিস্থিতির উন্নতি হলে সেই তালিকা তুলে নেওয়া হয়। বাংলাদেশকে সেফ পোর্ট এবং সিকিউর পোর্ট হিসেবে আন্তর্জাতিক মণ্ডলে আমাদের ইমেজ বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক সময় মার্চেন্ট শিপ থেকে ভুল ফোন কল যাওয়ার অভিযোগও রয়েছে। এক্ষেত্রে বন্দরকে আরও বেশি সতর্ক হওয়ার তাগিদ এই সাবেক মেরিনারের। ওরা যখন দেখবে যেগুলি নাই তখন ওরা নির্দ্বিধায় ট্রেড উইল ইনক্রিজ এবং ওদের জাহাজকে এখানে পাঠাবে। পণ্য নিয়ে আসা মার্চেন্ট শিপগুলিতে দস্যুতার ঘটনা ঘটলে যেমন বহির্বিশ্বের সমুদ্র পরিবহন বাণিজ্যে বন্দরের সুনাম ক্ষুণ্ণ হয়, সে সাথে ঝুঁকি বিবেচনায় জাহাজ ভাড়াও বাড়িয়ে দেয় জাহাজ মালিক, মেইনলাইন অপারেটর প্রতিষ্ঠানগুলো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রকৃতির টানে রাঙামাটিতে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। বিস্তৃত কাপ্তাই হ্রদ, নীল আকাশ আর পাহাড়ের বুক চিড়ে ঝরে পড়া ঝর্ণাধারা উপভোগ করতে আসেন পর্যটকরা। তবে পিচ্ছিল পথ বেয়ে সুবলং ঝর্ণার রূপ দেখতে এসে পড়তে হয় বিড়ম্বনায়। আছে নেটওয়ার্ক সমস্যাও। সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদের। হেফাজত সবুজের তথ্য রাজীব দাস মুন্নার ছবিতে, দেখব বিস্তারিত। রাঙামাটি মানে পাহাড়, হ্রদ আর ঝর্ণাধারা। এর টানে প্রতি বছর লাখো পর্যটকের পদচারণায় মুখর হয় পাহাড়ি জনপদ। মনোমুগ্ধকর নৌপথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় সুবলং ঝর্ণায়। সবুজ পাহাড়ের ফাঁকে শান্ত জলরাশি আর আকাশে সাদা মেঘের ভেলা। প্রকৃতির এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পর্যটকরা পৌঁছান সুবলংয়ে। ঝর্ণার শীতল পানিতে গা ভিজিয়ে মুগ্ধ হন সবাই। এটা অপরূপ আল্লাহর এক সৃষ্টি, না দেখলে আসলে এটা অনুভব করার মতো না। আসার সময়ও ভালো লাগছে, এখনো ঝর্ণা তো অনেক সুন্দর, ভালোই লাগছে। ঝুঁকিপূর্ণ পিচ্ছিল পথ বেয়ে অনেক পর্যটক উঠে যাচ্ছেন ঝর্ণার উপরের দিকে। এতে অনেক সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তবু অ্যাডভেঞ্চারের জন্য ঝুঁকি নিচ্ছেন অনেক পর্যটক। জীবনের একটা রিস্ক ঝুঁকি নিয়ে আমি উপরে উঠাই পড়ে গেছি। টপ জায়গায় অ্যাডভেঞ্চার যদি না করে তাহলে সবকিছু বৃথা। এক হিসেবে ওটা ঠিক না, কিন্তু আমরা দেখা গেছে যে এই জায়গায় যেহেতু বেড়াইতে আসছি, একটু রিস্ক নিয়ে আমরা ওই জায়গায় গেছি। যারা নেটওয়ার্কটা ডেভেলপ করতে পারে, সেলফোন নেটওয়ার্কটা খুব ভালো হবে সবার জন্য। টুরিস্টদের আমরা খুব অনুরোধ করি, কিন্তু তারপরে উপরে উঠে যায়। পর্যটকদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস টুরিস্ট পুলিশ ও জেলা পরিষদ চেয়ারম্যানের। আমাদের নিষেধ থাকা সত্ত্বেও তারা উঠে যায়, ওঠার চেষ্টা করে। তারা যাতে ওখানে আর উঠতে না পারে সেই ব্যবস্থা আমরা টুরিস্ট পুলিশ পদক্ষেপ গ্রহণ করব। সিঁড়ি দেওয়া যাবে, কোন দিক থেকে কোন দিক দেওয়া যাবে সেটা আমি অবশ্যই আগামীতে এটা ব্যবস্থা নেব। নেটওয়ার্ক নাই, আমি অবশ্যই কর্তৃপক্ষের নিকট এটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে সুবলং ঝর্ণা হতে পারে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন সময় সংবাদ। রাশিয়ার পূর্ব উপকূলে 7.4 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এই ঘটনায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। জার্মানির ভূতত্ত্ব গবেষণা কেন্দ্র বলছে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে কম্পন অনুভূত হয়, যার উৎপত্তি স্থল ছিল
ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তবে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। এর আগে গত জুলাইয়ে একই অঞ্চলে 8.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার প্রভাবে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে একটি ঘোষণা বিপুল ভোটে অনুমোদন পেয়েছে। ইসরায়েল এই ঘোষণা প্রত্যাখ্যান করলেও জাতিসংঘ তা কার্যকর রাখতে অনড়, যদিও ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে হামাস। এদিকে একদিনে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 59 জন নিহত হয়েছেন। একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। গাজার বিভিন্ন এলাকায় চলছে ইসরায়েলি তাণ্ডব। বৃহস্পতিবার নেতানিয়াহু বাহিনীর হামলায় গাজা সিটির একটি বহুতল আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এলাকা জুড়ে একাধিক হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। চলমান এই হামলায় ইতি টানতে জাতিসংঘ সাধারণ পরিষদ শুক্রবার একটি ঘোষণা অনুমোদন করেছে। সৌদি আরব ও ফ্রান্সের আয়োজনে জুলাইয়ে হওয়া আন্তর্জাতিক সম্মেলনের ভিত্তিতেই এই 7 পাতার ঘোষণাপত্র তৈরি করা হয়। 142টি দেশ পক্ষে, 10টি বিপক্ষে এবং 12টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। ঘোষণায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 2023 সালের 7 অক্টোবরের হামাসের হামলা যেমন নিন্দনীয়, তেমনি গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ, অবরোধ ও অনাহারও অমানবিক। এতে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয় তুলে ধরে তা বন্ধের আহ্বান জানানো হয়। পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য সুনির্দিষ্ট সময়সীমা সাপেক্ষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু আগের দিনই ঘোষণা দেন ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না। জাতিসংঘের ঘোষণাও প্রত্যাখ্যান করে তেল আবিব। শুক্রবার ভোটের পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মার্মোস্টেইন বলেন, ঘোষণায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ না করাই প্রমাণ করে যে সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। যদিও ইসরায়েলের প্রত্যাখ্যান উপেক্ষা করে নিজেদের ঘোষণায় অনড় থাকার সিদ্ধান্ত জানায় জাতিসংঘ। তবে হামাস এই ঘোষণা অনুমোদনকে স্বাগত জানিয়েছে। তারা এটিকে দ্বিরাষ্ট্র সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। ভোটের ফলাফলের প্রেক্ষিতে 22 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সাধারণ পরিষদ বৈঠকে কিছু দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে বলেও জানায় গণমাধ্যম। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে লিটন কুমার দাসের দল। বাইরের সমালোচনায় কান না দিয়ে সাম্প্রতিক পরিসংখ্যানে আত্মবিশ্বাসী পেসার তানজিম সাকিব। এদিকে বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে মুখে শ্রীলঙ্কাও। আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। এশিয়া কাপের শুরু থেকেই বাংলাদেশকে খাটো করে নানান মন্তব্য করে আসছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। যদিও নিজেদের কাজটা ঠিকই করে যাচ্ছে লিটন কুমার দাসের দল। সাম্প্রতিক সময়ের ফর্ম ধরে রেখে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে জয় দিয়ে শুরু। তবে হংকংয়ের বিপক্ষে খেলার ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। মাঠের বাইরের এত সমালোচনা দলের ওপর প্রভাব ফেলছে কিনা সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় তানজিম সাকিবকে। আপনি কারো মুখ আটকাতে পারবেন না। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি, আমরা আমাদের বেস্টে খেলবো। এখন আমাদেরকে বড় টিম বলো ছোট টিম বলো এটা আসলে দেখার কোনো টাইমই নেই। দল অবশ্য ফুরফুরে মেজাজেই আছে। 2 ম্যাচের মাঝে একদিনের বিরতি টিম হোটেলেই কাটিয়েছে টিম টাইগার্স। মাঝে কেবল জুমার নামাজ আদায়ে মসজিদে যান ক্রিকেটাররা। শ্রীলঙ্কা ম্যাচের আগে সাকিব আস্থা রাখতে চাইছেন সাম্প্রতিক পরিসংখ্যানে। এই ফরম্যাটের শেষ 6 দেখায় লাল সবুজের জয়ের পাল্লাটাই ভারী। শ্রীলঙ্কার এগেইনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো। ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি, ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে। সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে শ্রীলঙ্কা। ইউএইতে শুভ সূচনার আশায় আসালঙ্কার দল। আসলে দৌড়টা ভক্তদের মাঝেই আছে। খেলোয়াড় হিসেবে আমরা একটা চ্যালেঞ্জিং লড়াই করি। এই যা আমরা একটা ভালো ম্যাচ উপহার দিতে চাই। বাংলাদেশ বা অন্য দলের সঙ্গেও একইভাবে চাইতাম। 2018 নিদাহাস ট্রফির পর থেকেই বাংলাদেশ শ্রীলঙ্কার রাইভালরি পেয়েছে ভিন্ন মাত্রা। নাগিন ড্যান্স, টাইম আউট কাণ্ডের প্রভাব এবারের এশিয়া কাপেও থাকবে নিশ্চিতভাবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সময় সংবাদের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জাকসু নির্বাচনের ভোট গণনায় চরম অব্যবস্থাপনা। 41 ঘন্টা পেরুলেও মেলেনি ফলাফল। 21টি কেন্দ্রের মধ্যে 15টি সম্পন্ন। অস্বাভাবিক বিলম্বে ক্ষোভ। আশঙ্কাজনক হারে অর্থনৈতিক অঞ্চলে কমছে বিদেশি বিনিয়োগ।
উদ্যোক্তাদের আস্থাহীনতাই কারণ মদ ব্যবসায়ীদের। বিগত সরকারের সমন্বয়হীন পরিকল্পনাকে দুষছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। এবং 2 মাসের ব্যবধানে রাশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প। এবারও কামচাটকায় আঘাত, 7.4 মাত্রায় অনুভূত। সুনামি সতর্কতা জারি, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। এই ছিল সময় সংবাদে, সঙ্গী থাকুন সময়।